বন্ধুরা, আমি হলাম রাহুল। আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন গল্প নিয়ে, যার নাম হলো ধুমাগড়ের পিশাচ রহস্য, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা। খুব ভালো গল্প এবং খুব রোমাঞ্চকর গল্প। তোমরা শোনো, শুনলে তোমাদের ভালো লাগবে। আমাদের আগের গল্পগুলো তোমাদের কাছে নিয়ে এসেছি, তোমাদের খুব ভালো লেগেছে এবং এই গল্পটাও তোমাদের খুব ভালো লাগবে। তোমরা প্লিজ সাপোর্ট করো এবং খুব 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 ওপিনিয়ন দাও, যাতে আমরা বুঝতে পারি যে আমরা কাজ কিভাবে করছি। তাই শুরু হতে চলেছে ধুমাগড়ের পিশাচ রহস্য, সৈয়দ মুস্তাফা সিরাজ। প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার খবরের কাগজ পড়ছিলেন। হাতে একটা নস্যির কৌটো। হঠাৎ বলে উঠলেন, এ পিশাচ? হাসি চেপে বললাম, কথাটা পিছাস হালদার মশাই। উত্তেজিত হলেই ঢ্যাঙা গরনের এই গোয়েন্দা ভদ্রলোক আরো ঢ্যাঙা হয়ে ওঠেন। গোফের ডগা তীর তীর করে কাঁপে। বললেন, মশাই 33 বছর পুলিশের সার্ভিস করছি, অন্ধকারে বনবাদল শ্মশানে মশানে ঘুরছি, কখনো পিশাচ দেখি নাই। টান্ডেল স্যার দেখেছেন নাকি? কর্নেল নীলাদ্রি সরকার একটা গাবদা পুরনো বই পড়ছিলেন। দাঁতের পাকে আটকানো চুরুটের নীল ধোয়া তার চকচকের টাকের উপর কুণ্ডলি পাকিয়ে খেলা করছিল। পেশে সুলভ সাদা দাড়িতে এক টুকরো চুরুটের ছায়া আটকে ছিল। মুখ তুলতেই তা খসে পড়ল। বললেন, কি হালদার মশাই? পিশাচ? না, দেখিনি, তবে শুনেছি পিশাচ নাকি শ্মশানের আশেপাশেই থাকে, মরা খায়। ধুমগড়ে পিশাচ ব্যাপক একটা মরা খাইয়া ফেলিয়াছে। হালদার মশাই আবার একটি নস্যি নিলেন। উত্তেজনার সময় বেসরকারি ভাষায় কথা বলাও ওর অভ্যাস। বললেন, জয়ন্ত বাবু গো, পেপারে না লিখলে কথা ছিল, 6 লক্ষ সার্কুলেশন, তাই না জয়ন্ত বাবু? বললাম, আজ রোববারে 6 লাখ, অন্যদিন 4 লাখ, কিন্তু দৈনিক সত্যসেবক পত্রিকায় ওই খবরটা মোটেও এক্সক্লুসিভ নয়, নিউজ এজেন্সির পাঠানো খবর। কাজেই এই খবরকে গুরুত্ব দেওয়া ঠিক নয়। আসলে পাতা ভরানোর জন্য অনেক সময় বাজে খবরও ঢোকাতে হয়। আবার সাংবাদিকরাও মাঝে মাঝে রাজনীতির কচকচি খেয়ে পাঠকদের রিলিফ দিতে মজার মজার খবর তৈরি করেন। বিশেষ করে আজ রোববার, ছুটির দিন, পাঠকদের একটু আনন্দ দেওয়া মন্দ কি? কর্নেল গম্ভীর মুখে বললেন, জয়ন্তের কথায় কান দেবেন না তো হালদার মশাই। ধুমগড়ের শ্মশানে সত্যি পিশাচের ডেরা আছে। পিশাচ একটা মরার পেট চিরে নাড়ি ভুড়িও খেয়েছে। গোয়েন্দা ভদ্রলোক তড়াক করে উঠে দাঁড়ালেন। তারপর যথারীতি যাই গিয়া বলে জোরে বেরিয়ে গেলেন। বললাম, সর্বনাশ হালদার মশাই, সত্যিই ধুমগড়ে গোয়েন্দাগিরি করতে যাচ্ছেন নাকি? কর্নেল বললেন, গেলে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে পারে। তুমিও ওর সঙ্গে ধরলে পারতে। কি আশ্চর্য, আপনি গাছে খেয়ে কাউকে বিশ্বাস করলেন নাকি? করি বই কি, প্রকৃতিতে রহস্যের কোনো শেষ নেই ডার্লিং। কর্নেল, আপনি কি বলছেন? পিচাস টিচাস মানুষের আদিম বিশ্বাস, কুসংস্কার মাত্র। আমার বৃদ্ধ প্রকৃত বন্ধু একটু হেসে বললেন, তুমি ডারউইনের বিবর্তবাদের কথা ভুলে যাচ্ছ জয়ন্ত। ক্রোম্যাগন মানুষ এবং হোমো স্যাপিয়েন অর্থাৎ আধুনিক মানুষের মধ্যকার পর্যায়ে অবস্থা কি ছিল এখন বিশেষ জানা যায়নি, তাই মিসিং লিঙ্ক কথাটা বলা হয়। কে বলতে পারে পিশাচ সেই মিসিং লিঙ্ক নয়? বিশেষ করে ধুমগড় জায়গাটা আমি দেখেছি, পাহাড়, জঙ্গল, নদী আর প্রাচীন ধ্বংসাবশেষ মধ্যে রহস্যময় অনেক কিছুই থাকতে পারে। ওখানকার শ্মশানটাও ঐতিহাসিক। কর্নেল বইটা টেবিলে রাখলে। এতক্ষণে চোখে পড়লো মলাটে সোনালি হরফে লেখা আছে, ধুমগড়ের রাজ কাহিনী। বললাম, তাহলে
বোঝা যাচ্ছে ইতিহাসের গল্প এই বইটাতেও আছে। কর্নেল হাসলেন। না, এটা ধুমগড়ের প্রাচীন রাজবংশের কাহিনী। 1890 সালে রাজবাহাদুর জন্মাঞ্জয় সিংহের লেখা পারিবারিক ইতিহাস। ব্যাপারটা সন্দেহজনক কিন্তু। কেন? কাগজে ধুমঘরে ইতিহাসের খবর বেরুলো আর বইটা আপনার হাতে চলে এলো। ষষ্ঠীচরণ আরেক দফা কফি আন। কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, বইটা আমার হাতে উড়ে আসেনি। গত মাসে ধুমগড় গিয়েছিলাম অর্কিডের খোঁজে। ওই সময় ওখানকার রাজাদের বংশধর রণজয় সিংহের সঙ্গে আলাপ হয়েছিল। কথায় কথায় বংশের লম্বা চওড়া গল্প শোনালে। গল্পগুলো যে সত্যি তা প্রমাণের জন্য এই বইটা আমাকে পড়তে দিলে। আমি উঠেছিলাম নদীর ধারে ফরেস্ট বাংলোয়। সেখানে বিদ্যুৎ নেই। হ্যারিকেনের আলো বইটা পড়তে শুরু করলাম। সকালে ফেরত দেবার কথা ছিল। হঠাৎ রণজয় সিংহ রাত দুপুরে গিয়ে হাজির। ভেবেছিলাম পারিবারিক ইতিহাসের বইটা নিয়ে কেটে পড়েছি কিনা দেখতে এসেছে, কিন্তু তা নয়। ভদ্রলোক চুপি চুপি একটা অদ্ভুত কথা বললেন। বইয়ের ভেতরে একটা ধাঁধা আছে, ওটার জট ছাড়াতে পারলে আমাকে সাধ্যমতো পুরস্কৃত করবে। ধাঁধাটা হলো, ভালো করে শুনবে। পাষণ্ডের পা তবু ধরিস না, মস্তকের ঘা কি জলে রে বাবা। কর্নেল কফিতে চুমুক দিলেন। বললাম, সেকুলার লোকেরা শুনেছি কথায় কথায় ধাঁধা পাওড়াতে, কিন্তু এই ধাঁধাটা একেবারে গোলক ধাঁধা। আমি হেসে উঠলাম। কর্নেল ব্যস্তভাবে বললেন, কি বললে? কি বললে? গোলক ধাঁধা? হ্যাঁ, গোলক ধাঁধাই বলা চলে। কর্নেল বলে উঠে দাঁড়াবে। তারপর টেলিফোনের কাছে গেলেন, ডায়াল করে সারাতে বললেন, সঞ্জয় বাবু, কর্নেল নীলাদ্রি সরকার বলছি। আপনার জ্যাঠামশাই চলে গেছেন। ঠিকই। ঠিক আছে, রাখছি। টেলিফোন রেখে উজ্জ্বল হেসে কর্নেল আমার দিকে তাকালেন, বললেন, ব্রিলিয়ান্ট ডার্লিং, ব্রিলিয়ান্ট। এবেলা আমার ঘরে তোমার নেমন্তন্ন রইল। অবাক হয়ে বললাম, ব্যাপারটা কি? হঠাৎ আমার এত প্রশংসার কি হলো? একটি জটিল রহস্যের সমাধান তোমার মুখে দিয়ে বেরিয়ে এসেছে। বৃদ্ধ রহস্যভেদী বাকি কফিটুকু শেষ করে চুর ধরালেন, বললেন, আসলে অনেক সময় আমরা জানি না যে আমরা কি জানি। অবশ্য তফাৎ শুধু একটা, ওকারে। ওকার জুড়লেই তো সব জল হয়ে গেল। আরো অবাক হয়ে বললেন, কি অদ্ভুত? অদ্ভুত তো বটেই, কর্নেল গম্ভীর হয়ে বললেন, তবে এবার পিশাচটাকে খুঁজে বের করাটা দরকার। সেই জন্যই দিন ধরে ছুটতে হবে। আমার ভয় হচ্ছে জয়ন্তী, হাজার মশাই ফিউচার্সটা পাল্লাই করলে আর জ্যান্ত ফিরে আসতে পারবে না। ওটা যদি তোমার কিছুক্ষণ আগে তোমার মুখ দিয়ে বেরোতো। রাত 11টা নাগাদ ট্রেন থেকে নেমে দেখি ছোট্ট একটি স্টেশন, নিরিবিলি শুনশান চারদিক। আমি ভেবেছিলাম ধুমধাম নাম এবং রাজরাজবাড়ির রাজধানী ছিল যখন, তখন স্টেশনটা বেশ বড়সড়ই হবে। কর্নেল আমার মনের খবর কি করে টের পেয়ে বললেন, আমরা ওল্ড ধুমগড়ে নেমেছি। নিউ ধুমগড় ফরেস্ট স্টেশন, দূরত্ব 3 কিলোমিটার। ওটা বড় স্টেশন। বললাম, তাহলে এখানে নামলেন কেন? আমাদের টিকিট ওল্ড ধুমগড় অবধি। কিন্তু এখানে তো লোকজন, দোকানপাট দেখছি না, যানবাহন তো চোখে পড়ছে না। সেটাই তো সুবিধে। বলে কর্নেল পা বাড়ালেন। গেটে টিকিট নেওয়ারও লোক নেই। স্টেশন ঘরে ভেতর স্টেশন মাস্টার একলা বসে চড়ে টক্কা করছে। উর্দিপাড়ার রেলকর্মী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সম্ভবত আকাশের তারা গুনছিল। সে আমাদের কথা শুনতে পেয়ে
হন করে এগিয়ে এলো। ভেবেছিলাম টিকিট চাইবে, কিন্তু সে টিকিট চাইলো না। চাপা স্বরে বলল, इतना रात में आप लोग स्टेशन के बाहर मत जाइए साहब, खतरनाक हो जाएगा। কর্নেল বললেন, हम सुना इधर एक पिशाच निकल आया, ये क्या सच है? सात बात साहब, देखिए ना, ई स्टेशन में कोई पैसेंजर नहीं उतरा, सब अगले स्टेशन में उतरेगा। हम लोग पिशाच पकड़ने आया है। तमाशा मत कीजिए साहब, मेरा बात सुनिए। কর্নেল মুচকি এসে বললেন, गवर्नमेंट हमको पिशाच पकड़ने के लिए भेजा है, ये देखो कैसे हम उनको पकड़ेगा। ফিডব্যাক থেকে প্রজাপতি ধরা নেক্সটিক বার করে কর্নেল বোতাম টিপলেন। স্টিকের দাগা সূক্ষ্ম সবুজ রঙের জাল ছাতার মতো ছড়িয়ে পড়ল। রেল কর্মী হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কর্নেল জাল গুটিয়ে স্টিক ফিডব্যাগে কেট দিয়ে বেরোলো। স্টেশনের পেছনে একটা খাকা চত্বর, তার ওধারে সংকীর্ণ একটা পিচের রাস্তা আলো পৌঁছানো, তারপর গাঢ় অন্ধকার। কর্নেল টর্চ তুলে বললেন, তোমার টর্চ রেডি রাখো জয়ন্ত। ততক্ষণে আমি টর্চ বের করেছি। বললাম, কিন্তু এভাবে আমরা যাচ্ছি কোথায়? বন বাংলোয় সেইটা কত দূরে? কাছেই। অস্বস্তি হচ্ছিল। টর্চের আলো দুধারে ঘন জঙ্গল আর বড় বড় পাথরে চাই দেখা যাচ্ছে। কিছুদিন উতরাইয়ের পর চড়াই শুরু হলো। বারবার পেছনে এবং ডাইনে বায় টর্চের আলো ফেলে দেখে নিচ্ছিল। কলকাতার কর্নেলের ড্রয়িং রুমে বসে যে পিকাসের অস্তিত্ব অবাস্তব মনে হচ্ছিল, এখানে তখন তা একেবারে বাস্তব বলে মনে হচ্ছিল। কর্নেল বললেন, টর্চের ব্যাটারি খরচ করো না জয়ন্ত। আমার ধারণা পিশাচ শ্মশানের কাছাকাছি আছে। শ্মশান এখান থেকে দূরে। একখানে পিচ রাস্তাটা ছেড়ে খোয়া ঢাকা এক পালি পথ ধরলেন কর্নেল। পথটা চড়াইয়ে উঠেছে, ওপরে খানিকটা দূরে আলো গুজগুজ করছিল। এবার দেখলেন আমরা একটা পিলার ঢাল বেয়ে উঠছি। একটু পরে সেই আলোটার দিককে কেউ বলে উঠল, শুনবো? কর্নেল গলা চড়িয়ে বললেন, চতুর্মুখ নাকি? জোরালো টর্চের আলো এসে পড়লো আমাদের উপর। তারপর দৌড়ে এলো একজন খাকি শার্ট প্যান্ট পরা, তার এক হাতে বন্দুক। বুঝলাম ফরেস্টার। সে সিল্ক থেকে বলল, বললো সব অফ। হ্যাঁ চতুর্মুখ, দয়ারাম আছে? দয়ারাম আছে তো? নাকি পিশাচের ভয় বাড়ি পালিয়েছে? কি হ্যাঁ ফল্লি সাহ, তবে আপনার কিছু অসুবিধা হবে না, আমি আছি। পন্ডিকলালডি আছে। কথা বলতে বলতে আমরা হাঁটছিলাম। চতুর্মুখ লোকটি সাহসী বোঝা গেল। তার মতে পিচাসের সত্যি মিথ্যা সে জানে না, তবে এখনো হতে পারে গুজব রটিয়ে চোরা শিকারী বা কাঠ পাচারকারীরা এই মৌকায় জঙ্গল লুটবে। তাই রেঞ্জাররা তাদের দুজনকে রাত জেগে নজর রাখতে বলেছেন। উঁচু কাঠের টাওয়ারের দিকে ঘুরে চতুর্মুখ চেঁচিয়ে বললেন, पॉनिकलॉल कोलकाता से कोलिक साहब आया। সেলাম কর্নাল সাহেব। বাংলোটা কাঠের তৈরি, সিঁড়ি বেয়ে উঠতে হয়। লন্ঠনের আলো দেখলাম বেশ ছিমছাম সাজানো গোছানো। জানালাগুলো খুলে দিয়ে হাওয়া খেলতে লাগলো। পিছনে নদীর জলের কলকল ছলছল শব্দ। খাওয়া আমরা ট্রেনে সেরে নিয়েছিলাম। কর্নেল তার প্রিয় পানীয় কফি, চিনি, টিনের দুধ এবং কিছু স্ন্যাক্স এনেছে সঙ্গে। চতুর্মুখ ঝটপট কিচেনে কেরোসিন কুকার জেলে কফি করে আনলো। ইতিহাসের গল্পটা চতুর্মুখ সবিস্তারে শোনালো এবং আগেই বলে দিল সবই তার শোনা কথা। দিন চারেক আগে রাজবাড়ির একজন বয়স্ক ঝাঁকো হঠাৎ ধরপড় করে মারা পড়ে। তখন রাত প্রায় ৯টা-১০টা। ডাক্তার ডাকা হয়েছিল। ডাক্তার নাকি বলেছিল হাঁটতে। রাজবাড়ি এখন নামে অবস্থা পড়ে আছে।
দালান কোঠা দিনে দিনে মেরামতে অভাব ভেঙে পড়েছে। তো লোকটাকে শ্মশানে দাহ করতে নিয়ে গেছে, এমন সময় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। সব কাঠ ভিজে গিয়েছিল বৃষ্টিতে, তাই দুজনকে বসিয়ে রেখে বাকি লোকেরা শুকনো কাঠ আনতে গিয়েছিল। তখন বৃষ্টি থেমেছে, কিন্তু বিজলি চমকাচ্ছে, মেঘ ডাকছে। হঠাৎ লোক দুটো নাকি বিজলির ছটাতে কালো কি একটা জ্যান্ত দু পায়ে হেঁটে মরার খাটের কাছে, মুখের দুপাশে দুটো বড় বড় দাঁত, বিভৎস। লোক দুটো পালিয়ে যায়। খবর পেয়ে লাঠিসোঁটা, বন্দুক, বল্লম, টর্চ অনেক লোক শ্মশানে ছুটে আসে। দেখে খাটিয়ে মরা নেই। খুঁজতে খুঁজতে একটু চৌকাতে জঙ্গলের ভিতরে মরা পাওয়া যায়, কিন্তু পেটের নাড়িভুড়ি সবটাই খুবলে তুলে নিয়ে দু পায়ে জন্তুটা খেয়ে ফেলেছে। এবার সবাই ধরে নেয় জন্তুটা পিশাচ। মরাটা অবশ্য দাহ করা হয়। পরদিন রাতে রাজবাড়িতে বড় তরফে রণজয় সিংহের কি একটা শব্দ শুনে ঘুম ভেঙে যায়। জানালার ধারে কেউ দাঁড়িয়ে ছিল। টর্চের আলো জ্বলতেই নাকি পিশাচটা দেখতে পান। ভীতু মানুষ, হাত থেকে টর্চ পড়ে যায়। পরে চেঁচামেচি করেন, ততক্ষণে পিশাচটা উধাও। গুজব এত বেশি উঠেছে যে ধুম করে অনেকেই নাকি পিশাচটা দেখেছে। তাই সন্ধ্যার পর বাজার, দোকানপাট, রাস্তাঘাট শুনশান ফাঁকা হয়ে যায়। কেউ নাকি সন্ধ্যার পর ভারত পক্ষে একা বেরোয় না। ঘটনাটা শুনে চতুর্মুখ হাসতে হাসতে বেরিয়ে গেল। তবে সে বোঝা গেল, পিশাচ না আসুক, নদী পেরিয়ে জঙ্গল থেকে বাঘ ভাল্লুক আসতেও পারে। কাজে আমরা যেন দরজা ভালো করে এঁটেছি। খবরের কাগজে মোটামুটি ওই রকম বিবরণী বেরিয়েছে। তবে রণজয় বাবু জানলায় পিশাচের আবির্ভাবের কথা বেরোয়নি। সন্ধ্যার পর নিরিবিলি হওয়ার কথাও বেরোয়নি। কর্নেল দরজা হেঁটে জানলা ধরে বসে চতুর ধরলেন, বললেন, শুয়ে পড়ো জয়ন্ত। আপনি কি পিছনের জন্য রাত জাগবেন নাকি? না, ধুমগড়ের রাজকাহিনীর শেষ কয়েকটা পাতা পড়ে নিয়ে ঘুমাবো। আর পরে কি লাভ? আপনি তো বলেছিলেন একটা জটিল রহস্যের সমাধান হয়ে গেছে। কর্নেল দাঁড়িয়ে হাত দিয়ে বলেন, তোমারই সাহায্য হয়ে গেছে। কলকধারা শোনে? একটা ওকার জুড়েই সব জল হয়ে গেছে। প্লিজ কর্নেল, হেয়ালি করবেন না। পোকারের চোটে মাথা ভো ভো করছে। গোলকধাঁধার গোলকের একটা ওকার দরকার ছিল, অর্থাৎ গোলক। রাজবাড়ির যে বয়স্ক চাকর হঠাৎ ধরপড় করে মারা গেছে, তার নাম ছিল গোলক। বুঝলাম। গোলক থেকে কি করে রহস্য পাস হলো? রাজবাড়িতে হঠাৎ ধরপড় করতে করতে মারা গিয়ে গোলক কি রহস্য ফাঁস করেছে। তার মানে? ওই শোনো, কেউ ডাকছে, কাছাকাছি কোথাও বাঘ ঘুরে বেড়াচ্ছে। ঘুমিয়ে পড়ো। বিরক্ত হয়ে চুপ করলাম। সত্যিই কেউ ডাকছে। কর্নেল অভ্যাস মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। ফিরে এসে আমার ঘুম ভাঙালেন, বললেন, দয়ারামকে সাহস দিয়ে এলাম। চতুর্মুখ আর মানিকলাল রাত জেগে ডিউটি করে, ওদেরও ঘুমানো দরকার। দয়ারাম বাংলো চৌকিদার। সে খুব পেনিয়ে কাঁপিয়ে পিশাচ কাহিনী শোনালো। সে জনৈক ফটোগ্রাফার রামবাবুর কথা বলল। রামবাবু নাকি পিশাচটার ফটো তুলেছিলেন। রাতে ওর জানলায় পিশাচটা গিয়ে উকি দিচ্ছিল। উপস্থিত বুদ্ধি খাটিয়ে রামবাবু ক্যামেরা ফ্ল্যাশব্যাকের সাহায্যে ছবি তোলেন। ব্রেকফাস্টের পর কর্নেল সঙ্গে বেরালাম। প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর বসতি এলাকার চোখে পড়ল। বাদিকে নদী, নদীর ধারে প্রাচীন রাজধানী ধ্বংসাবশেষ জঙ্গলে ঢাকা পড়েছে। পিলার গায়ে একটা কেল্লাও দেখতে পেলাম। কেল্লা আর আসতো নেই। কেল্লার নিচে দিয়ে কিছুটা যাওয়ার পর বিশাল প্রাচীন একটা শিব মন্দির দেখলাম। মন্দিরের পাশে ভাঙাচোরা দোতলা বাড়িটাই রাজবাড়ি। গেট ধসে পড়েছে। দুধারে
পাম গাছের শাড়ি পরানো অভিজাত্যের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের দেখতে পেয়ে রোগা এবং পাতা চাপা ঘাসের মতো ফ্যাকাশে গায়ের রঙের ভদ্রলোক এগিয়ে এসে নমস্কার করলেন। কর্নেল আলাপ করিয়ে দিলেন রাজবংশের বড়তর রণজয় সিংহ। রণজয়বাবু বললেন, আপনি দুদিন পরে আসবেন বললেন, তাই চলে এলাম কলকাতা থেকে। হঠাৎই চলে এলাম। আমার এই তরুণ সাংবাদিক রুদ্ধ রাজবাহাদুর জন্মাঞ্জয় সিংহের ধাঁধার জট ছাড়াতে সাহায্য করেছিল। রণজয়বাবুর মুখে বিস্ময় এবং আনন্দ ফুটে উঠল। কি বলেছে আপনাকে ধন্যবাদ জানাবো খুঁজে পাচ্ছি না। কান্না সাহেব, চলুন ঘরে গিয়ে বসা যাক। পরে বসা যাবে। প্রথমে আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিন। বলুন। বৃহস্পতিবার রাতে গোলক কি মন্দির চত্বরে মারা গেছিল? হ্যাঁ, মন্দির চত্বরে। আপনার চোখের সামনেই তো ধরপড় করতে করতে মারা গেছিল, তাই না রণজয় বাবু? হ্যাঁ, আমি ওকে ভোরে কলকাতায় আমার ভাইপো সঞ্জয়ের কাছে পাঠাবো ভেবেছিলাম, তাই ওকে খুঁজছিলাম। ইদানিং প্রায় দেখতাম সন্ধ্যার পর গোলক মন্দির চত্বরে গিয়ে বসে থাকতো। জিজ্ঞাসা করলে বলতো, মনে সুখ নেই বড়বাবু, দেবতার কাছে শান্তি খুঁজছি। গোলক বলতো, বলতো বলেই মন্দিরে খুঁজতে গিয়েছিলাম। যেই গোলক বলে ডেকেছি অমনি কেমন যেন চমকে উঠল। মন্দির চত্বরের ওপর বাড়ির দোতলা ঘরের আলো পড়ে, সব স্পষ্ট দেখা যায়। ওকে চমকে উঠতে দেখে বললাম, কি হয়েছে রে? সঙ্গে সঙ্গে হঠাৎ বুক চেপে ধরে পড়ে গেল। তারপর কাটা পাঁঠার মতো ধরফর করতে করতে স্থির হয়ে গেল। ডাক্তার এসে কি বললেন? হার্ট ফেল। সত্যি কি ডাক্তার এসে বললেন হার্ট ফেল? আমার ধারণা ডাক্তার বলেছিলেন আত্মহত্যা করেছে গোলক। পুলিশের ঝামেলার ভয়ে আপনি ডাক্তারকে অনুরোধ করেছিলেন হার্ট ফেলের উল্লেখ করে ডেথ সার্টিফিকেট দিতে। রমেশবাবু একটু চুপ করে থেকে বললেন, রমেশবাবু, আপনারা তো দু ভাই। হ্যাঁ, গোলক সাইনাইড জাতীয় কিছু খেয়েছিল, কারণ ইদানিং ওর চালচলনে কেমন যেন অস্থিরতা লক্ষ্য করতাম। গত বছর ওর বউ মারা যায়, ছেলেপুলে ছিল না, কাজেই মানসিক অশান্তি ওর আত্মহত্যার কারণ। রণজয় বাবু, আপনারা তো দু ভাই। আমি আর সঞ্জয়ের বাবা ধনঞ্জয়। ধনঞ্জয় ক্যান্সারে মারা যায়। আপনার কাছে আপনার শ্যালক থাকেন বলেছিলেন, কি যেন নাম? চণ্ডী। চণ্ডীবাবু আছেন? চণ্ডী কখন আছে কখন নেই বলা কঠিন, বাউন্ডুলে স্বভাব। সামান্য যা জমি জমা আছে দেখাশোনা করার দায়িত্ব দিয়েছিল, কিন্তু খায় দায় আর টোটো করে ঘোরে। বয়সের তো লেখাঝোকা নেই, অথচ নাবালক থেকে গেল এখনো। ধর্মের ছাড় আর কি। কর্নেল পা বাড়িয়ে একটু হেসে বললেন, চলুন তাহলে ধর্মের ষাঁড়টিকে দেখে আসি। ওকে পাচ্ছেন কোথায়? মন্দিরেই পাবো। শিবের বাহন শিব মন্দিরেই থাকা উচিত। মন্দিরে তো ওকে। চলুন তো। যে বিশাল মন্দিরটা পাশ দিয়ে এসেছি, এবার রাজবাড়ির প্রাঙ্গণ পেরিয়ে সেখানে ঢুকলাম। চত্বরে গিয়ে কর্নেল বললেন, গোলক কোথায় দাঁড়িয়েছিল? উঁচু মন্দিরের সিঁড়ির নিচেরটা দেখিয়ে দিলেন জয়বাবু। এই সিঁড়ির ধাপে এই বসে থাকতো গোলক। কর্নেল সিঁড়ির শেষ ধাপে খোলা এক টুকরো বারান্দার দিকে আঙুল তুলে বললেন, ওই তো ধর্মের ষাঁড়, শিবের বাহন। কথাটা বলি সিঁড়িতে কয়েক পা উঠে গেলেন, তারপর সেই দাদাটা আওড়ালেন, পাষণ্ডের পা প্রভু ধরিস না, মস্তিষ্কে ঘা
কি জলে রে বাবা? রণেন্দ্রবাবু অবাক হয়ে বললেন। কি ব্যাপার কামাল সাহেব? কর্নেল গম্ভীর মুখে বললেন। ষাঁড়ের মাথাকে ভাঙলে রণজয় বাবু? রণেন্দ্রবাবু উঠে গেলেন। সে কি, মাথাটা ভাঙা? লক্ষ্য করিনি তো। কর্নেল বললেন। ধাঁধার জট ছাড়াতে বলেছিলেন, ছাড়িয়েছি, কিন্তু কোনো লাভ হলো না। রণেন্দ্রবাবু চমকে উঠে বললেন। লাভ হলো না? না। কর্নেল মাথা নাড়লেন। পাষণ্ডের পা কবু ধরিস না, এর মানে হচ্ছে পাষণ্ডের শব্দ পা ধরা হবে না। পা না ধরলে বাকি রইল ষণ্ড, অর্থাৎ কিনা ষাঁড়। এবার মস্তকে ঘা, তার মানে ষাঁড়ের মাথায় ঘা মারতে হবে। ঘা মারলে মাথা ভেঙে যাবে। তারপর বলা হয়েছে কি জলে রে বাবা? এই জলে শব্দ বোঝায় জল জল করছে, অর্থাৎ উজ্জ্বলতা। কিসের এই উজ্জ্বলতা? হিরে। মোগল সেনাপতি রাজা মান সিংহকে বিদ্রোহ করে সাহায্য করার জন্য আপনাদের পূর্বপুরুষকে বাদশাহ আকবর যে হিরে উপহার দিয়েছিল, সেই হিরে। জন্মঞ্জয় সিংহ বংশধরদের জন্য এই হিরেটা এই ষাঁড়ের মাথায় ভিতর লুকিয়ে রেখে ধাঁধা তৈরি করেছিল। ধুম্রগড়ের রাজকাহিনী বইয়ে বাদশাহ দেওয়ার হীরের কথা আছে, কিন্তু কোথায় আছে তা ধাঁধায় বলা হয়েছে। রণেন্দ্রবাবু প্রায় আত্মনাদ করলেন। কে ষাঁড়ের মাথাটা ভাঙলো? গোলক ভেঙেছিল। কিন্তু হিরে কোথায় গেল? গোলকের পেটে। কি সর্বনাশ! হ্যাঁ, সর্বনাশ তো বটেই। হিরে সাংঘাতিক বিষ। আপনাকে আসতে দেখে হিরের টুকরোটা গোলক গিলে ফেলেছিল, সঙ্গে সঙ্গে বিষক্রিয়ায় ওর মৃত্যু হয়। কিন্তু গিলল কেন হতো বাবা? লুকিয়ে ফেলতে পারতো জামা কাপড়ের তলায়। বোকা গোলক কারোর হুকুম পালন করছিল টাকার লোভে। ওকে বলা হয়েছিল ধরা পড়ার উপক্রম হলে যেন সে ওটা গিলে ফেলে। গোলক জানতো না হিরে মারাত্মক বিষ। রণজয়বাবু হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। কর্নেল বললেন। আপাতত এই পর্যন্ত, তবে আশা করছি আপনাদের বংশের ঐতিহাসিক হিরে উদ্ধার করে দিতে পারবো। রাজবাড়ি থেকে বেরিয়ে গিয়ে বললাম, তাহলে কলকাতায় বসে ঠিক রহস্যের জট ছাড়াতে পেরেছিলেন, কিন্তু পিচাস ব্যাপারটা বোঝা যাচ্ছে না। বোঝা যাবে আগে সেই রামবাবু ফটোগ্রাফারের দোকানে যেতে হবে বলে কর্নেল রাস্তায় একটা সাইকেল রিক্সা ডাকলেন। বাজার এলাকায় গিয়ে রামবাবুর দোকানে খোঁজ পাওয়া গেল। দোকানের নাম জয় মা কালী স্টুডিও, বাংলা হিন্দি ইংরেজিতে লেখা সাইনবোর্ড। কর্নেলকে দেখেই বেটে নাদুস নাদুস চেহারায় এক ভদ্রলোক সহস্যে অভ্যর্থনা জানালেন। কি সৌভাগ্য, কি সৌভাগ্য! কর্নেল সাহেব যে, আসুন, পায়ের ধুলো দিন। এবার কতগুলি প্রজাপতি অর্কিডের ছবি তুললে? গত মাসে তো অনেক তুলেছিলেন। বুঝলাম রামবাবু স্টুডিওতে কর্নেল ছবি প্রিন্ট করিয়েছিলেন। কর্নেল ভেতরে ঢুকতে বললেন। ছবি এখনো তুলিনি, তুলবো, তবে আগে পিশাচ দর্শন করতে চাই। আপনি নাকি পিশাচের ছবি তুলেছেন? রামবাবুর মুখে ভয়ের ছবি ফুটে উঠল। চাপা স্বরে বললেন। ভয়ের কথা না কর্নেল স্যার, তবে আমার পেশার লোকেদের একটা অভ্যাস আছে। আসলে ক্যামেরায় ফিল্ম লোড করা ছিল, ফ্ল্যাশ ফিট করা ছিল না। তাহলে পিশাচ যেন আপনার কাছে ছবি ওটাতেই এসেছিল? রামবাবু হেসে ফেললেন। তা যা বলছেন স্যার, ফ্ল্যাশ ফিট করা ছবি তুললাম, তখন জানলাম ধার থেকে ধপধপ করে চলে গেল, বাগানে ঢুকে পড়ল। পিশাচটা পাবলিসিটি চাইছে আর কি। কর্নেল হাসলেন। যাই হোক, কই দেখি পিশাচের ছবিটা। রামবাবু ড্রয়ার ট্রেনে বললেন। পুলিশ এসে নেগেটিভটা সিজ করেছে। মোট 30খানা প্রিন্ট বেঁচেছি, 2খানা প্রিন্ট পুলিশ নিয়েছে, 1খানা লুকিয়ে রেখেছিলাম।
এর থেকে নেগেটিভ করব, মনে হচ্ছে প্রচুর বিক্রি হবে। রঙিন ছবিটা থেকে শিউরে উঠলাম। জানলার গড়াদের বাইরে একখানা ভয়ঙ্কর মুখ উঁকি মেরে আছে। দোকান সুচলো কস দাঁত বেরিয়ে আছে, লাল ঠোঁটে চাপ চাপ রক্ত। পরিলা নয়, কর্নেল ঠিকই বলেছিলেন, ক্রমগমনের পরবর্তী কোনো পর্যায়ে নরমানব। বিভৎস ছবি। কর্নেল আতস কাছে খুঁটিয়ে দেখে বললেন। রেখে দিন। রামবাবু চাপা স্বরে বললেন। কদিন আছেন তো, একটা কপি আপনার জন্য রাখবো। রাখতে পারেন। বলে কর্নেল বেরিয়ে এলেন। রাস্তায় গিয়ে বললাম, হালদার মশাইয়ের জন্য ভয় হচ্ছে, ওকে খুঁজে বার করা উচিত কর্নেল। কর্নেল বললেন, চলো এবার শ্মশানতলায় যাওয়া যাক, একটু দূর হবে, রিক্সা ডাকি। কিন্তু কোনো রিক্সাই শ্মশানতলায় যেতে রাজি হলো না। শুধু একজন বলল সে রাস্তার মোড় অব্দি যাবে, 10 টাকা লাগবে। কর্নেল রাজি হলেন। রাজবাড়ি এলাকা ছাড়িয়ে গিয়ে রাস্তার মোড় এলো। রিক্সাওয়ালা বলল, রাজবাড়ি এলাকা ছাড়িয়ে গিয়ে রাস্তার মোড় এলো। রিক্সাওয়ালা বলল, इधर से सीधा चला जाइए साहब। এবড়ো খেবড়ো খোয়া ঢাকা রাস্তা, দুধারে জঙ্গল আর টিলা। কর্নেল বাইনোকুলার চারদিক দেখতে দেখতে হাঁটছিলেন। আমার ভয় হচ্ছিল, বিরল প্রজাতির কোনো পাখির পেছনে উধাও হয়ে না যায়। গেলে পরে আমাকে একা পেয়ে নিশ্চয়ই পিশাচটা এসে ঝাঁপিয়ে পড়বে, আমার নাড়ি ভুড়ি খেয়ে দেরি করবে না। কর্নেল উধাও হলেন। কিছুক্ষণ পরে আমরা শ্মশানে পৌঁছালাম। চারিদিকে ডালপালা ছড়ানো ঝুড়ি, নামানো আদ্যিকালের বট গাছ, তার ওধারে শরৎকালে ভরা নদী। এখানে ওখানে চিতার ছাই আর ভাঙা মাটির কলসি পড়ে আছে। এক পাশে কয়েকটা পাথরের ঘর মুখ থুবড়ে পড়েছে। তার কাছে একটা পাথরের মন্দির, কতকটা বৌদ্ধ স্তূপের গড়ন, খানিকটা পুকুর দেখা যাচ্ছে স্তূপে। ওটাই সম্ভবত দরজা ছিল। মাটিতে বসে গেছে, ঝোপেও ঢাকা পড়েছে। বললাম, কর্নেল, পিচাসটা ওই স্কুপের ভিতরে থাকে না তো? কর্নেল আমার কথার জবাব না দিয়ে বটতলায় একটা ঝুড়ির কাছে গেলেন। তারপর বললেন, এখানে কোনো সন্ন্যাসী ধুনি জ্বালিয়েছিল দেখছি, ছাইটা টাটকা, গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। মাটি দেখে বোঝা যাচ্ছে একটা ছোট্ট ত্রিশূল আর মরার খুলি। কর্নেল খুলিটা পুড়িয়ে নিয়েই ফেলে দিলেন। ফকাস করে শব্দ হলো। আস্তে আস্তে বললেন, প্লাস্টিকের তৈরি নকল খুলি, কাজী হালদার মশাই ছদ্মবেশী সাধু সেজে এখানে ধুনি জ্বেলেছিলেন, এতে আমি নিঃসন্দেহ। বললাম, উনি গেলেন কোথায়? কর্নেল মাটিতে রেখে কিছুক্ষণ ঘোরাঘুরি করে থামতে দাঁড়ালেন। কি একটা কুড়িয়ে নিয়ে বললেন, মিনিট, এটা কার জটা? মেড ইন চিতপুর, পাটের তৈরি জটা। জয়ন্ত, হালদার মশাই নকল জটা ছিঁড়ে পড়ার একটাই অর্থ হয় কেউ ওনাকে আক্রমণ করেছিল। সর্বনাশ! তাহলে পিছতে পাল্লা পড়েছিলেন গোয়েন্দা ভদ্রলোক। কিন্তু ওর কাছে তো রিভলভার থাকে। কর্নেল স্তূপের কাছে এগিয়ে গেল। পিঠের কিটব্যাগ থেকে টর্চ বের করে সেই পুকুরের কাছে গুড়ি মেরে বসলেন। টর্চ জ্বেলে ভেতরটা দেখেই বলে উঠলেন, জয়ন্ত, দেখে যাও। দৌড়ে উকি মেরে দেখি, খটখটে পাথরের মেঝের চামচিকের নদীর উপর চিত হয়ে শুয়ে আছে আমাদের প্রাইভেট ডিটেকটিভ। হাত এবং পা বাঁধা, মুখের টেপ সাটা ছিল, খুলে গেছে। তার চেয়ে বিচিত্র ব্যাপার, টর্চের আলোয় চামচিকের ঝাঁক ছত্রভঙ্গ হয়ে ওড়াউড়ি করছে, হালদার মশাইয়ের উপর আছড়ে পড়ছে। কিন্তু ওর সার নেই। অজ্ঞান হয়ে আছেন নাকি? কর্নেল ডাকলেন, হালদার মশাই,
হালদার মশাই তো। আরে ও হালদার মশাই, হালদার মশাই। গোয়েন্দা ভদ্রলোক পিট পিট করে তাকালেন, বললেন, জ্বালাতন, তোরা আমারে মরণ কারান। যা যা, আবার মারে চামচিকা কি আর সাথে কয়। আরে ও হালদার মশাই, হালদার মশাই। হ্যাঁ, হালদার মশাই মাথা ঘোরালেন। হালাল পিসাচ আবার কইস? একখানা দাঁত ওরা ফলিয়াছে, আরেকখান রাখুন না। তেমন কর্নেল বললেন, জয়ন্ত, এই ছুরি নিয়ে ভেতরে ঢোকো, বাঁধন খুলে ওকে বের করে আনো। আমার এই প্রকাণ্ড শরীর ভেতরে ঢোকানো যাবে না। আজকে উঠে বললাম, বড় চামচি কি যে। দেরি করো না, চামচিকের চারটিতে মাথা খুলে যাবে। ঢোকো। চোখ বুঝে ঢুকে পড়লাম। চামচিকের ঝাঁকে চাটির পর চাটি খেতে খেতে বাঁধন কেটে গোয়েন্দাকে টেনে বের করলাম। তখন উনি গর্জাচ্ছে, শাসাচ্ছেন পিচাসের বাকি দাঁতটাকে উপড়ে দেবেন বলে। আধখানা নকল দাড়ি মুখের পাশে ঝুলছে, জটার খানিকটা আটকে আছে, পরনে লাল খাটো লুঙ্গি, গলায় রুদ্রাক্ষের মালা ছিঁড়ে ঝুলছে, গোফের কোনায় সেলোটেপও ঝুলছে। বাইরে বেরিয়ে ওর হুঁশ ছিল। চোখ মুছে বললেন, হালাল পিসাচ গেল কই? কর্নেল বললেন। নদীর জলে মুখ কাঁধ রোগড়ে ধুয়ে নিন, হালদার মশাই। হালদার মশাই তড়াক করে উঠে দাঁড়ালেন, তারপর খিক খিক করে হেসে বললেন, কর্নেল সেন জয়ন্তবাবু, আপনারা আইয়া পড়েছেন। 50টাই আমি জব্দ করেছি, একখান দাঁত। নদীতে চলুন হালদার মশাই, কোফের পাশে টেপ ঝুলছে, জল না দিলে আটকে যাবে। কর্নেল লোকে টানতে টানতে নদীর ধারে নিয়ে গেলেন। হালদার মশাইয়ের মুখে জানা গেল কলকাতা থেকে এসে তিনি নিয়োগ করে একটা হোটেলে উঠেছিলেন। তারপর কাল রাত 9টায় শ্মশানতলায় এসে ধনী জেলে সাধু সেজে বসেন। শেষ রাতে ঘুমের দোলনি চেপেছিল। হঠাৎ পেছন থেকে পিচাসের গায়ে জোর বলেও নয়, বেকায়দায় পড়ে হালদার মশাই বন্দী হন। তাকে টানতে টানতে সুপের ভেতর ঢোকায় হালার পিচাস। মুখে টেপ সেটে দিয়েছে, চেঁচানোর জো ছিল না। কর্নেল বললেন, জয়ন্ত, এই অবস্থায় হালদার মশাই হোটেলে ফিরতে গেলে পাগল ভেবে লোক জমে যাবে। এখান থেকে সোজা নাকরবার হেঁটে গেলে ফরেস্ট বাংলো দেখতে পাবে। ওকে নিয়ে গিয়ে তোমার এক প্রস্ত পোশাক পরতে দাও, ওর কিছু খাওয়া দাওয়া দরকার। দেরি করো না, আমি অন্যদিকে যাচ্ছি। হালদার মশাই হঠাৎ লাফিয়ে উঠলেন। আমার রিভলভার গেল কই? আসলে তলায় রেখেছিলাম তো। মেড ইন চিতপুর নকল বাঘ ছেলের আসনটা খুঁজে পাওয়া গেল না। কর্নেল বললেন, পিশাচ আপনার রিভলভারের লোভ ছাড়তে পারিনি। হালদার মশাই চিন্তিত মুখে বললেন। ফায়ারআর্মস পিচাসের কোন কামড়ে লাগবে? কর্নেল আর কোনো কথা না বলে চলে গেলেন। এরপর হালদার মশাইকে দিয়ে আমি কিভাবে যে বাংলায় পৌঁছলাম কহতব্য নয় তার। সারা পথ বুক টিপ টিপ করছিল। এই বুঝি পিচাসটা ঝোপের আড়ালে থেকে এসে ঝাঁপিয়ে পড়ে। চৌকিদার দয়ারাম হাঁ করে তাকিয়ে গোয়েন্দা ভদ্রলোককে দেখছিলেন। বললাম, শীঘ্র কিছু খাইয়ে তো দয়ারাম। হালদার মশাই, আপনি বরং স্নান করে নিন। এই দেখুন কি আছে। দয়ারামের কাছে জানা গেল কোহটা আসলে এই পিলার মাথায় একটা প্রসবন। ওটা ছিল বলেই বন দপ্তর এখানে বাংলো তৈরি করেছিল। স্নান করে আর পাঞ্জাবি পায়জামা পরে হালদার মশাই শুধু দুখানা টোস্ট আর এক কাপ কফি খেলেন। তারপর আমার বিছানায় শুয়ে নাক ডাকিয়ে ঘুমাতে থাকলেন। কর্নেল এলেন বেলা 2টো নাগাদ। হালদার মশাইকে ঘুম থেকে উঠিয়ে বললেন, আপনার রিভলভারটা উদ্ধার করেছি, হেনি। উনি কিডব্যাগ থেকে রিভলভার বার করে দিলেন। অবাক হয়ে বললাম, কোথায় পেলেন ওটা? পিশাচের ডেরায় সিনথেটিক বাকছাল মরা ছিল। বাকছালটা একই অবস্থায় রেখেছি। জায়গাটা আপনি খুঁজে বার করেছেন? হ্যাঁ, পশু পাখি কীটপতঙ্গ সব প্রাণীরই ডেরা থাকে, কাজী পিশাচেরও একটা ডেরা থাকা উচিত। যা হোক,
এখন আর কোনো কথা নয়, হিরে উদ্ধার। ঠিক আছে, লাঞ্চ খেয়ে একটু জিরিয়ে নিই, তারপর বেরোবো। বেলা 3টে নাগাদ আমরা বেরোলাম বাংলো থেকে। কর্নেল বললেন, হালদার মশাই, একটা কথা, দৈবত যদি আমরা পিশাচটাকে জঙ্গলে দেখতে পাই, সাবধান, যেন গুলি ছুড়বেন না। তার রিভলভারের বের করে ওকে ভয় দেখাতে পারে, কিন্তু কখনো গুলি ছুড়ে বসবেন না। পিশাচটাকে আমার অক্ষত অবস্থায় ধরতে চাই। অজানা আশঙ্কায় আমার বুকটা ধরাস করে উঠল। কর্নেল বনবাতার ভেঙে হাঁটছিলেন, মাঝে মাঝে পাথরে উঠে বাইনোকুলার দিয়ে চারিদিক দেখে নিচ্ছিলেন। বললাম, কর্নেল, আপনি কি পিচাসের ডেকে যাচ্ছেন? কর্নেল বললেন, না, শ্মশানতলায়। শ্মশানতলা কেন? কর্নেল হাসলেন। আপত্তি আছে তোমার? আমাদের সবাইকেই তো একদিন শ্মশানে যেতেই হবে, কি বলেন হালদার মশাই? হালদার মশাই গম্ভীর স্বরে বললেন। হ্যাঁ, বললাম, জায়গাটা অস্বস্তিকর, মরা পুরনো ছাইয়ের গাদা, বিশেষ করে চিতার ছাই দেখলেই আমার গা ছমছম করে। কর্নেল থমকে দাঁড়ালেন। কি বললে? চিতার ছাই? হ্যাঁ, কিন্তু এতে চমকে ওঠা কি আছে? কর্নেল হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলেন, হক চকিয়ে গিয়েছিলেন। হালদার মশাই লম্বা পা ফেলে ওকে অনুসরণ করলেন। পিছিয়ে পড়ার ভয় আমিও প্রায় জগিং শুরু করলাম। শ্মশানতলায় পৌঁছে কর্নেল বললেন, হালদার মশাই, দেখুন তো, এলোমেলো অনেক চিতায় চিহ্ন দেখা যাচ্ছে। এগুলির মধ্যে টাটকা চিতা কটা হতে পারে? যতদূর জানি, বৃহস্পতিবার রাতে গোলকের মরা পোড়ানোর পর পিশাচের ভয় এ শ্মশানে আর কোনো মরা পোড়ানো হয়নি। নিউ ধুমগড়ের নতুন শ্মশানে সবাই মরা পোড়াচ্ছে। গোয়েন্দা ভদ্রলোক ঘোরাঘুরি করে দেখতে দেখতে বললেন, বৃষ্টি বাতলায় সবগুলি হেভি ধুইয়া গেছে। তবে আপনি কার চিন্তা করলেন যান? রাজবাড়ির সার্ভেন্ট গোলকের, মানে যার মরার নাড়ি ভুড়ি খেয়ে ফেলছিল পিশাচ। তবে তো ওনার চিতার ছাই হেভি হয়। লাস্ট বার্নিং কমিং স্যার, এভিএস। এই যে। কর্নেল গিয়ে বৃষ্টির জল থেকে পাকের মতো ছাইগুলো ঘাটতে শুরু করলেন। বললাম, ও কি করছেন? কর্নেল আওড়ালেন, যেখানে দেখবে ছাই, উড়িয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। হালদার মশাইও হাত লাগাতে যাচ্ছিলেন। কর্নেল তাকে নিষেধ করলেন। একটু পরে ছাই গাদার তলা থেকে কি একটা জিনিস কুড়িয়ে কর্নেল নদীর ধারে দৌড়ে গেলেন। জলে সেটা ধুয়ে পকেটে ঢুকিয়ে আসলেন। জয়ন্ত, শ্মশানতলা আসছিলাম পিশাচটার জন্য ওঁত পাততে। কারণটা পরে বলছি, তবে এবারও তুমি রহস্যের দ্বিতীয় পর্ব ফাঁস করেছ। ধন্যবাদ ডার্লিং, অসংখ্য ধন্যবাদ। হিরে উদ্ধার হয়ে গেল। বলেন কি? ওই জিনিসটা হিরে? গোলকের চিতার ছায়ে কে লুকিয়ে রেখেছিল? কেউ না, হিরেটা গিলে গোলক মারা পড়েছিল ঠিকই, কিন্তু পাকস্থলিতে হিরে পৌঁছানোর কথা নয়, গলার নলিতেই আটকে যাওয়া উচিত, কারণ হীরের খাঁজ কাটা ধাতু। হালদার মশাই বললেন, ওই দেখি। পরে দেখব, এবার পিশাচের জন্য ওঁত পাততে হবে। বটগাছের আড়ালে চলুন। বটগাছের ঝুড়ি ভেতর দিয়ে এগিয়ে গুড়ির আড়ালে তিনজনে বসে পড়লাম। সামনে ঝোপ জঙ্গলে ঢাকা, ঢালু মাটিতে নদী নেই। সামনে ঝোপ জঙ্গলের ঢাকা ঢালু মাটিতে নদীতে মিশেছে। এখানে ওখানে বড় বড় পাথর পড়ে আছে। হঠাৎ দমকা বাতাসে উৎকট গন্ধ ভেসে এলো। নাক ঢাকলাম, চাপা স্বরে বললাম, এই কিসের দুর্গন্ধ? কর্নেল ইশারা চুপ করতে বললেন। বেলা পড়ে এসেছে, পাখিরা তুমুল হল্লা জুড়েছে। সামনে একটা পাথরের আড়ালে একটা শিয়াল এসে দাঁড়ালো। তারপর আমাদের দেখতে পেয়ে থমকে দাঁড়ালো। তারপর প্রায় গলায় কার গর্জন শোনা গেল, যা যা যা। হালদার মশাই উত্তেজনায় ফিসফিস করে বললেন, পিসাচ পিসাচ। এবং পিছাচের শরীরে খানিকটা দেখতে পেলাম, আরো লোমস শরীর,
মুখ এদিকে ঘোরাতেই শিউরে উঠলাম। একটা কস্তার কুচলো হয়ে বেরিয়ে আসে, অন্যটা হালদা মশে ভেঙে দিয়েছে। বলছিলেন, ভাটার মতো চোখ, ভয়ঙ্কর মুখ, পাথরটা পাশে সেই বসে পড়ল। তারপর বুঝলাম সে রাত্রে কিছু দিয়ে মাটি কুপাচ্ছে। দুর্গন্ধটা বাড়ছে। কর্নেল চাপাসরে বললেন, তিনজন তিন দিক থেকে ঘিরে ফেলো। কে হালদা মশাই? তারপরে কর্নেল, শেষে আমি গিয়ে পিচাসটাকে ঘিরে ধরলাম। কর্নেল এবং হালদা মশাইয়ের হাতে রিভলভার। পিচাসটা লাফ দিয়ে উঠে দাঁড়ালো। অবাক হয়ে দেখলাম সে কোদাল দিয়ে মাটি খুঁড়ছিল। পিচাসটা গর্জন করতেই কর্নেল বললেন, এক পা নড়লেই গুলি ফুটো হয়ে যাবে। পিচাসটা নদীতে ঝাঁপ দেওয়ার আগেই হালদা মশাই এক লাফে তার সামনে গেলেন। আলাল পিসাচ ঘুঘু দেখছো? প্যান দেখো নাই? কর্নেল গিয়ে পিচাসের মুখে চাটি মারার বা হাত চালালেন এবং হতভম্ব হয়ে গেলাম। এই যে দেখছি পিচাসের মুখোশ পরা একটা লোক। কর্নেল বললেন, চণ্ডীবাবু, গোলকের পাকস্থলীতে খাঁজ কাটা হিরে পৌঁছানোর কথা নয়, কাজী ওর নাড়ি ভুড়ি কেটে তুলে এনে এখানে পুঁতে রোজ একবার করে তা কাটাকুটি করে হিরে হাতড়ানোর মানে হয় না। খামোকার রোজ ওই পচা দুর্গন্ধ জিনিসগুলো ঘাঁটা পণ্ডস্বর। হালদার মশাই এক টানে কালো লোমস আবরণ খুলে রমেশবাবুর শ্যালক চণ্ডীবাবুকে বের করলেন। চকাস করে একটা ছুরিও পড়ল। হালদার মশাই বললেন, চিতপুরে কিনছিল, তবে ছুরিখানা রিয়াল ছুরি। গালটা গেল কই? পচা নারী বুড়ি গুলো শিকলগুলেন প্রাপ্য। কর্নেল চণ্ডীবাবুর জামার কলার খামচে ধরে বললেন, চলুন চণ্ডীবাবু, এবারে অন্য শ্বশুরালয়ে আপনার থাকার ব্যবস্থা হবে। চণ্ডীবাবু হাউমাউ করে কেঁদে বললেন, মাইরি, মা কালীর দিব্যি স্যার, আমি হিরে চুরি করিনি। না না, হিরে নিজের হাতে চুরি করেননি। ষাটের মাথা ভাঙার ঝুঁকি নিয়ে নিতে চাননি। গোলকের হাত দিয়ে কাজটা সারতে চেয়েছিল। আপনি ধুরন্ধর চণ্ডীবাবু, আপনার বুদ্ধির প্রশংসা করা উচিত। জন্মাঞ্জয় সিংহের ধাঁধা জট ছাড়িয়েছিলেন আপনি। তারপর অন্যবদ্ধ আপনার পরিকল্পনা। গোলকের হাতে নাতে ধরা পড়লে পাছে আপনার কারচুপি ফাঁস করে দেয়, তাই আপনি ওকে হিরেটা গিলে ফেলতে বলেছিলেন। তারপর পিশাচ সেজে শ্মশানে ভয় দেখিয়ে লোকগুলোকে তাড়িয়ে গোলকের নাড়ি ভুড়ি কেটে এনে এখানে পুঁতে দিয়েছিলেন। পিশাচ যে সত্যি গোলকের নাড়ি ভুড়ি খেয়েছে এবং পিশাচ বিশেষ করে সত্যি এখানে পিশাচের আবির্ভাব ঘটেছে তা এস্টাবলিশ করার জন্য শুধু রণজয়বাবু জানলা নয়, ফটোগ্রাফের রামবাবুর জানলাতেও হাজির হয়েছিলেন। আপনি জানতেন রামবাবু ফটো না তুললে ছাড়বেন না, তাই ততক্ষণ দাঁড়িয়েছিলেন যতক্ষণ না তিনি ফটো তুলছিলেন। এতে আপনার পাবলিসিটি হবে। তবে রামবাবুর কাছে আপনার পিশাচ মূর্তির ফটো আতস কাছে ফুটিয়ে দেখাই বুঝেছিলাম এটা মুখোশ মাত্র। তারপর এখানে এসে দুর্গন্ধ টের পেয়েছিলাম। কথা বলতে বলতে কর্নেল আসানকে ধরে নিয়ে যাচ্ছিলেন। এবার একটা পুলিশের জিপ আসতে দেখা গেল। এবড়ো খেবড়ো রাস্তায় জিপ এসে থামলো। একদল পুলিশ বেরিয়ে এলো। একজন অফিসার সহাস্যে বললেন, তাহলে আমার আসার আগেই পিশাচ ধরে ফেললেন কর্নেল স্যার। শেষ দৃশ্যটা দেখার সুযোগ আর দিলেন না। কর্নেল আসামিকে কনস্টেবলের হাতে সঁপে দিয়ে বললেন, বেলা থাকতে থাকতে পিশাচ এসে মাটি খুঁড়বে জানতাম না। ভেবেছিলাম সন্ধ্যা না হলে আসবে না, কিন্তু ওর তারা এসেছিল, অর্থাৎ তর সইছিল না। আপনারা চলুন, আমরা রাজবাড়ি হয়ে থানায় যাব। পুলিশের গাড়ি চলে গেল। হালদার মশাই জিজ্ঞেস করলেন, कर्नल सर, अल पिसाचे डेरा। Where is the place? কর্নেল হাসলেন। রাজবাড়ির শ্যালকের ডেরা থাকা কি স্বাভাবিক নয়? রণজয়বাবু কাছে ওর শ্যালকের ঘরের চাবি ছিল না।
আমার কাছে সব সময় মাস্টার কি থাকে তাই দিয়ে খুললাম। আপনার বাকছালে মরা রিভলভার পেলাম, কয়েকটা চিঠি পেলাম। কলকাতার এক জুয়েলার কোম্পানি হিরে কিনতে চেয়েছিল, তবে গতকাল এখানে পৌঁছানোর কথা। নিউ ধুমগড়ের হোটেলে প্যারাডাইস তারা অপেক্ষা করবে। দুপুরে সেখানে গিয়ে খোঁজ নিলাম, তাদের চণ্ডীবাবু লাঞ্চ খাচ্ছিল ডাইনিং হলে। সেখান থেকে ভাগ্যিস বাড়ি ফেরেনি, তাহলে ঘরে ঢুকে সব টের পেয়ে সাবধান হয়ে যেত। যাকগে, রণজয়বাবু অপেক্ষা করছেন। হিরেটা তার হাতে পৌঁছে দিয়ে আমরা আমাদের ছুটি। প্রাইভেট ডিটেকটিভ বললেন। হিরেখানা একবার দেখাইবেন না কালে স্যার? কর্নেল কপট গম্ভীর্যে বললেন। চোখ জ্বলে যাবে। ধুমগড়ের রাজকাহিনীর ধাঁধায় কথা আছে, পাষণ্ডের পা কবু ধরিস না, মস্তকে খা কি জলে রে বাবা। হালদার মশাই আনমনে বললেন। হ্যাঁ বুঝছি। কি বুঝলেন তা অবশ্য বললেন না। শুনছিলাম ধুমাগড়ের পিশাচ রহস্য, সৈয়দ মুস্তফা সিরাজের লেখা। কর্নাল নীলাদ্রি, রিক্সাওয়ালা রাহুল, সোহম, মানিকলাল, রণজয়, ঐশিক, জয়ন্ত, শুভদা, রেলওয়ে স্টাফ, চণ্ডীবাবু, অফিসার, সৌরভ, চিত্রমুখ, কে হালদার, রামবাবু। আমাদের পোস্টার এডিটর সমৃদ্ধ এবং ভিডিও এডিটর এবং মিউজিক ক্রিয়েটর সৌরভ এবং রাহুল।